ওকে, তাহলে চার্ট অফ অ্যাকাউন্টস এর আমরা বিস্তারিত বিষয়গুলো দেখলাম। কিভাবে চার্ট অফ অ্যাকাউন্টস ম্যানুয়ালি অ্যাড করে, বাল্ক কোয়ান্টিটিতে কিভাবে অ্যাড করে, কিভাবে ইনঅ্যাক্টিভ করে, কিভাবে অ্যাকাউন্টের হিস্টরি দেখতে হয়, কিভাবে এডিট করতে হয়, এবং কিভাবে রান রিপোর্ট করতে হয়, প্রত্যেকটা জিনিস আমরা দেখলাম। এবার আসেন আমরা আমাদের যে পরের টপিকটা আছে, কিভাবে কাস্টমার লিস্ট অ্যাড করতে হয়। এখন কাস্টমার কারা? বেসিক্যালি আগে আমাকে বুঝতে হবে কাস্টমার কারা, যাদের কাছে আমি প্রোডাক্ট বা সার্ভিসটাকে কি করি, সেল করে থাকি। তারা হচ্ছে কি আমার প্রতিষ্ঠানের জন্য কি কাস্টমার, তাই না? এখন কাস্টমারকে আমরা কোথায় খুঁজে পাবো? কাস্টমার, কারণ কাস্টমারের সাথে আমার কি একটা সেলের সম্পর্ক আছে, তাই না? সেল করতেছি তাদের কাছ থেকে প্রোডাক্ট এবং সার্ভিস, সেজন্য আমার কি করতে হচ্ছে, তার বিনিময়ে আমার কি হচ্ছে, একটা ইনকাম জেনারেট হচ্ছে। ওকে, তাহলে আমরা সেটাকে খুঁজে পাবো সেলস এর আন্ডারে আমরা পেতে পারি। সেলস এর আন্ডারে আমরা চলে যেতে পারি, কাস্টমার আমরা এখানে পেতে পারি, ডিরেক্ট আমরা কাস্টমার সেন্টারে যেতে পারবো নেভিগেশন প্যানেল থেকে, সেলস এর আন্ডারে কাস্টমার। অথবা আরেকটাও আছে প্লাস নিউ এর আন্ডারে, কাস্টমারের অধীনে একেবারে লাস্টে আপনার দেওয়া আছে অ্যাড কাস্টমার। ঠিক আছে, এটাও আপনারা করতে পারেন। এই দুইটা আপনাদের মানে আর কি কাস্টমার রিচ আউট করার জায়গা। এবার আসেন, আপনাকে তারা বলতেছে কিপ ট্র্যাক অফ হু নিডস টু পে ইউ, মানে আপনি ট্র্যাক করেন কারা আপনাকে পেমেন্ট করবে। এখানে একটা হাইপার লিংক দেওয়া আছে, ভিডিওটা আপনারা দেখে নেবেন আপনাদের সুবিধার্থে। ওকে, এখানে বলতেছে ইম্পোর্ট কাস্টমার, অ্যাড কাস্টমার ম্যানুয়াল। আগে আমরা ম্যানুয়ালি অ্যাড করা শিখবো, তারপরে আমরা ইম্পোর্ট করব। আসেন আমরা অ্যাড করব। এখন অ্যাড যখন করতে যাব, তখন আমাদের সামনে বিশাল বড় একটা ডাটার ইন্টারফেস তারা আমাকে দিয়ে দিছে। এখন এখানে প্রত্যেকটা যে ডাটা থাকতে হবে এমন ম্যান্ডেটরি কিছু না। আপনাকে শুধুমাত্র ডিসপ্লে নেম, মানে কাস্টমার একটা নাম আপনার থাকাটা কি জরুরি। এখন আপনার ক্লায়েন্টের কাছে যদি শুধুমাত্র কোনো একটা কাস্টমারের নাম থাকে, তাহলে আপনারা কি করবেন, শুধুমাত্র সেই কাস্টমারের নামটাই আপনারা দিলেই আপনাদের কি হয়ে যাবে, কাস্টমারটা অ্যাড হয়ে যাবে। ধরেন আমি যদি কারো নাম আমি অ্যাড করি, মিস্টার ম্যাক্সওয়েল। ঠিক আছে, এখন ওনার ফার্স্ট নেম, লাস্ট নেম, সাফিক্স, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, ফ্যাক্স, মোবাইল নাম্বার, ওয়েবসাইট, তারপরে তার যে অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস বা কোনো শিপিং অ্যাড্রেস, তার কোনো নোট, কোনো কিছুই আমার কাছে নাই। তার দেখা গেছে যে কোনো রেজিস্ট্রেশন নাম্বার, তার ওপেনিং ব্যালেন্স, কোনো কিছুই আমার কাছে নাই। তো এখন আমরা কি করব, আমরা শুধুমাত্র জাস্ট এই একটা নাম দিয়েই কিন্তু কি করতে পারি, সেই কাস্টমারকে আমরা অ্যাড করতে পারি, কারণ ওইটাই হচ্ছে আমার ম্যান্ডেটরি ফিল্ড। আচ্ছা, এখন ওপেনিং ব্যালেন্সটা কি, কাস্টমারের সাথে যদি আপনার আগের কোনো ট্রানজেকশন থাকে, আগের কোনো লেনদেন থাকে, মানে আর কি ধরেন আপনার কোনো ক্লায়েন্ট, সে কি হইতেছে, সে হচ্ছে আপনার কোনো আগের একটা সফটওয়্যার সে ব্যবহার করতো, ম্যানুয়ালি হোক বা যে কোনো সফটওয়্যার হোক, তার সাথে একটা ডিউ ট্রানজেকশন রয়ে গেছে, ধরেন $500 একটা ডিউ ট্রানজেকশন আছে। এখন সেই ডিউ ট্রানজেকশনটাকে তো আপনি ডিরেক্ট নিয়ে আসতে পারবেন না, কিন্তু সেই ব্যালেন্সটাকে তো আপনি নিয়ে আসতে পারবেন। এই জন্য এইখানে ব্যালেন্সটা হচ্ছে কি ওপেনিং ব্যালেন্সের কলাম হিসেবে আপনাকে ব্যবহার করতে হবে ওই $500 জন্য। ঠিক আছে, যদি আমার কোনো কিছু না থাকে তাহলে আমার কোনো কিছু আপাতত পক্ষে দেওয়ার দরকার নাই, জাস্ট আমি নামটাকে দিয়ে আমি সেভ করে দেবো। আমি আবার একটু ব্যাকে যাই। দেখেন আমার কাস্টমারের প্যানেলটা আমার রেডি। প্রথমে আপনাকে বলতেছে এস্টিমেট, তারপরে বলতেছে আনবিল্ড ইনকাম, তারপরে বলতেছে ওভারডিউ ইনভয়েস, তারপরে বলতেছে ওপেন ইনভয়েস এন্ড ক্রেডিট, তারপর বলতেছে রিসেন্টলি পেইড। আচ্ছা, এটা হচ্ছে গ্রাফিক্যাল একটা প্রেজেন্টেশন, মানে আপনি কোনো কাস্টমারের আন্ডারে কোনো এস্টিমেট করতেছেন কিনা। এখন আসেন, এস্টিমেটটা কি? এখন এস্টিমেটটা হচ্ছে আপনার কোনো কাস্টমার সে কোনো প্রোডাক্ট অর সার্ভিস আপনার কাছ থেকে পারচেস করতে চাচ্ছে, তার জন্য সে কি করলো, আপনাকে একটা ফরমাইশ পাঠাইলো, সে এই জিনিস কাজ করতে যাচ্ছে। আপনি কি করলেন, সেই এস্টিমেটটাকে আপনি যখন করবেন তখন আপনার এখানে শো করবে কত ডলারের এস্টিমেটটা। তারপর আনবিল্ড ইনকাম, যেটা যে ইনকামটা এখনো বিল্ড অবস্থায় হয় নাই, মানে বিল্ড করেন নাই আপনার। তারপরে হচ্ছে ওভার ডিউ ইনভয়েস, মানে যে ইনভয়েস গুলোর টাইম বা মেয়াদ কি আপনার শেষ হয়ে গেছে, সেটা আপনার এখানে দেখাবে। তারপর ওপেন ইনভয়েস এন্ড ক্রেডিট। এখন ওপেন ইনভয়েসটা কি? ওপেন ইনভয়েসটা হচ্ছে আপনার ইনভয়েসটা ক্রিয়েট হয়েছে, কিন্তু এটার মেয়াদ এখনো উত্তীর্ণ হয় নাই, মানে এটা ইনভয়েসটা এখনো কি মেয়াদ উত্তীর্ণ হয় নাই, ইনভয়েস ক্রিয়েট হয়ে আছে এ পর্যন্ত, কোনো পেমেন্ট টেমেন্ট কোনো কিছুই হয় না। তারপর হচ্ছে যদি কোনো ক্রেডিট ক্রেডিট নোট বা রিফান্ড রিসিপ্ট এগুলো থাকে, তখন আপনারা এখানে শো করবে। তারপর হচ্ছে রিসেন্টলি পেইড।
এখন ধরেন কোনো আপনি আহ, কোনো কাস্টমার আপনাকে টাকা পরিশোধ করছে, তাহলে পরিশোধকৃত টাকাটা আপনার কি এই রিসেন্টলি পেইড অপশনে দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আরেকবার একটু বলে দিই আপনাদের সুবিধার্থে, সেটা হচ্ছে যে মানে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, আমরা যেহেতু ফ্রি অ্যাকাউন্টটা ব্যবহার করতেছি, আমাদের সকল ডাটা সবসময় আপডেট নাও হইতে পারে এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে। ঠিক আছে, কারণ এটা যেহেতু ফ্রি অ্যাকাউন্ট, এই জন্য মাঝে মধ্যে সমস্যা দেখা দিতে পারে। এটা নিয়ে প্যানিক হওয়ার দরকার নাই। আমাদের ক্লায়েন্টের যখন আমরা অরিজিনাল অ্যাকাউন্টে কাজ করব, তখন এটা কিন্তু তারা ঠিকঠাক মতোই আমাদের সামনে ভিজিবল করে দেখাবে। ওকে, আমাদের যে আলোচ্য বিষয়টা ছিল সেটা হচ্ছে আমরা একজন কাস্টমারকে অ্যাড করছি। আসেন আমরা এই কাস্টমারকে যদি একটু ওপেন করার চেষ্টা করি, তাহলে কি কি অপশন আমার কাছে দেখাচ্ছে তারা। এ দেখেন, তার নামে কোনো কিছুই দি নাই, কোম্পানি, বিলিং অ্যাড্রেস, কোনো কিছুই নাই। তার সামারি ওপেন ব্যালেন্স জিরো, ওভার ডিউ ব্যালেন্স জিরো। এখন আপনি চাচ্ছেন এই কাস্টমারকে এডিট করার জন্য, এই যেখান থেকে এডিট অপশনে গেলেও আপনি কি করতে পারেন, সম্পূর্ণ এই কাস্টমারের লিস্ট আপনার সামনে সব চলে আসবে, আপনি সবকিছুই এডিট করতে পারেন। আর এডিটের পাশে অপশন হচ্ছে মেক ইনঅ্যাক্টিভ, মানে আপনার এই কাস্টমারের আর প্রয়োজন নাই, আপনি চাইলে ইনঅ্যাক্টিভ করে দিতে পারেন। ঠিক আছে, আর এখানে তার সাথে আমি কোনো ট্রানজেকশন করি নাই, এই জন্য ট্রানজেকশনটা কি এখন পর্যন্ত আমার এখানে শো করবে না। আমি যদি তার নামে কোনো ট্রানজেকশন গুলো করি, তাহলে ট্রানজেকশন গুলো আমাকে শো করবে। এটা হচ্ছে আমার একটা কাস্টমারের মানে আর কি টোটাল একটা ডিটেলস। এরপরে আসেন, আমরা ম্যানুয়ালিতে অ্যাড করা দেখলাম। এবার আসেন আমি একটু বাল্ক কোয়ান্টিটিতে, মানে একের অধিক আমার কাছে কাস্টমারের লিস্ট আছে। আমি যদি এটা একটু ওপেন করি, আমার কাছে জন্ড থেকে শুরু করে মোটামুটি 9 জন, হ্যাঁ 9 জনের ডাটা আছে। এখন 9 জন কাস্টমারকে আমি কি করব, কুইক বুকসে আমি ইম্পোর্ট করব। তাহলে নিউ কাস্টমারের পাশে যে ড্রপ ডাউন মেনু, সেখান থেকে ক্লিক করলে আমরা পাবো হচ্ছে ইম্পোর্ট কাস্টমার। ইম্পোর্ট কাস্টমার সেম ভাবেই একটু আগে আমরা যে প্যাটার্নটা দেখে আসি চার্ট অফ অ্যাকাউন্টসে, সিএসভি আর এক্সেল ফাইলে আপলোড, দেন হচ্ছে কি ম্যাপিং, দেন হচ্ছে কি ইম্পোর্ট। সবার আগে এগুলোর জন্য আপনি কি করবেন, কুইক বুকসের যে স্যাম্পল ফাইল আপনাকে দিবে, সেই স্যাম্পল ফাইলটা অবশ্যই ডাউনলোড করে নেবেন, তাহলে আপনার কাজটা ভুল হবে কম। এনেবল এডিটিং করে নিব, জাস্ট কলামের হেডিংটাকে ঠিক রেখে বাকি সবগুলোকে একবারে ডিলিট করে দিবেন। ঠিক আছে, কলামের হেডিং রেখে রেখে বাকি সবগুলোকে ডিলিট করে দিবেন। আপনার এখানে ম্যান্ডেটরি কি ফিল্ড বলেন তো, সবাই আমরা জানি সেখানে হচ্ছে মেনটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি ফিল্ড। ওকে, আমার কাছে যে ডাটা আছে সেই ডাটাকে আমি ব্যবহার করব। আরেকটা জিনিস বলে নিই, এখানে আপনাদের সুবিধার্থে আমি ডাটাটা সুন্দরভাবে সাজায় রাখছি, কিন্তু বাস্তবিক জীবনে এইভাবে ডাটা পাবেন না। আপনাকে কষ্ট করে সেই জিনিসগুলোকে কাজ করে, কারণ আপনি একজন অ্যাকাউন্টেন্ট, আপনাকে কষ্ট করে সেই প্রত্যেকটা কাজগুলো আপনাকে করে নিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার সেভ দিয়ে দিব, এটাকে সেভ করে নিলাম। এবার আসেন ইম্পোর্টের পালা, আমরা কি করব, ব্রাউজ করব সিএসভি থেকে, যেখানে রাখছি ফাইলটাকে ওপেন করলাম, তাহলে ব্রাউজ হয়ে গেল। আমার নেক্সট এর অপশনটা ওপেন হয়ে গেছে, নেক্সটে ক্লিক করব। এইবার দেখেন, একটু ভালো করে দেখেন সবাই, নিচের দিকে ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু কোনো গ্রিন সিগন্যাল নাই। কেন নাই? কারণ আমি কি ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বারে কোনো ডাটা দিই নাই। তাই বলে কি নিবে না? অবশ্যই নিবে। আপনার কাছে সব কলামের যেটা ম্যান্ডেটরি ফিল্ড, সেটাই একমাত্র আপনাকে ম্যান্ডেটরি হিসেবে দিতে হবে। এই ছাড়া যেটা না থাকবে কোনো সমস্যা নেই, নো ম্যাচ আকারে থাকবে সেটা। ওকে, আমরা নেক্সট অপশনে চলে যাব। তাহলে এটা হচ্ছে ম্যাপিং অপশন, কুইক বুকস এর সাথে আপনাকে ম্যাপিং করে নিচ্ছে তারা। দেন হচ্ছে ইম্পোর্টার অপশন, 8 of 8 কাস্টমার সাকসেসফুলি ইম্পোর্টেড। ওকে, আমার প্রত্যেকটা কাস্টমার কি ইম্পোর্ট হয়ে গেছে, তার কি ওপেন ব্যালেন্স সহ। ওপেন ব্যালেন্স মানে কি, ওই যে তার সাথে আগে কোনো ট্রানজেকশনের ডিউ ব্যালেন্স ছিল, সেটা আপনার এখানে তারা সাজেস্ট করতেছে। এরপর আসেন ইনঅ্যাক্টিভের অপশনটা আমরা একটু দেখি এখন। এইখান থেকে কাস্টমারটাকে মেক ইনঅ্যাক্টিভ করতে পারি, চাইলে এডিটের অপশন তো একটু আগে দেখালাম। এখন ইনঅ্যাক্টিভ করা শেষ, তাকে কোথায় খুঁজে পাবো, ওই যে সেল সেন্টার বা কাস্টমারের অধীনে যে একটা সেটিং আইকন আছে ছোট্ট করে, সেটিংস আইকনে ক্লিক করব। আদারের ভিতরে আছে ইনক্লুড ইনঅ্যাক্টিভ, এই যে দেখেন আপনার সামনে শো করতেছে ইনক্লুড ইনঅ্যাক্টিভ। তাকে কি করব, অ্যাক্টিভ করে দেবো। দেখেন সে আবার ঘুরে ফিরে কি এই প্যানেলে চলে আসছে। আর কি কি অপশন আছে সেটিংস এর ভিতরে, আপনি এখানে কি কি দেখতে চান, তাদের অ্যাড্রেস দেখতে চাইলে অ্যাড্রেসটাকে ক্লিক করবেন, দেখবেন তাদের সব অ্যাড্রেস এখানে শো করতেছে। তাদের ইমেল দেখতে চাইলে তাদের ইমেল দেখবেন, এই যে এখানে ইমেল শো করতেছে।
আর এক পেজের সাইজ, আপনি এক পেজে কতজনকে দেখতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনি পেজের সাইজ দিবেন। আর এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রিন্ট, একটা হচ্ছে কি এক্সেল। প্রিন্ট করলে পিডিএফ আকারে আপনার সেভ হবে, এই যে দেখেন পিডিএফ আকারে প্রত্যেকটা জিনিস সেভ করলে কি আপনার কাঙ্ক্ষিত ডেস্কটপে নিয়ে যাবে সেভ করার জন্য। ফাইলটাকে সেভ করে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। আচ্ছা, এরপরে তাহলে আমরা দেখলাম আমাদের কাস্টমার প্যানেল কিভাবে অ্যাড করতে হয়। এবার আসেন প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে কথা বলবো। প্রোডাক্ট এবং সার্ভিস আমরা কোথায় পাবো? এই সেল সেন্টারের আন্ডারে দেখেন কাস্টমারের পাশেই অপশনটা তারা দিয়ে রাখছে, প্রোডাক্ট এবং সার্ভিস। তারপরে প্লাস নিউ এর আন্ডারে আদার অপশনের ভিতরে একেবারে লাস্ট অপশনে কিন্তু কি অ্যাড প্রোডাক্ট এন্ড সার্ভিস অপশনটা আছে। ঠিক আছে, দুই জায়গা থেকে আপনি যখন ক্লিক করবেন সেম এখানে আসবে। এখন আসেন অ্যাড ইওর প্রোডাক্ট এন্ড সার্ভিস টু সেভ টাইম ক্রিয়েটিং নেক্সট ইনভয়েস অর রিসিপ্ট। আমরা প্রথমে অ্যাড করতে যাব। যখনই অ্যাড করতে যাব আমাকে চারটা অপশন দেখাচ্ছে, অবশ্যই আমাকে এই চারটা অপশন ভালো করে বুঝতে হবে। আমি একেবারে সংক্ষেপে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে স্টকটা কি। স্টকটা হচ্ছে বেসিক্যালি আমরা যে প্রোডাক্ট এবং সার্ভিসটাকে সেল করব সেটাই হচ্ছে আমাদের স্টক। আর নন স্টকটা কি? নন স্টকটা হচ্ছে আমার এই প্রোডাক্ট এবং সার্ভিস সেল করতে গিয়ে যেই সকল এক্সট্রা বা ইনডাইরেক্ট আইটেম গুলা বা ইনডাইরেক্ট স্টকের প্রয়োজন হয়েছে, যেগুলো আমরা আদৌ কাউন্ট করে থাকি না, সেগুলাকে বলা হইতেছে নন স্টক। ঠিক আছে। তারপরে হচ্ছে সার্ভিস, যেটা আমি দেখুন দেখেন আপনাদেরকে দিচ্ছি, কেউ ল সার্ভিস দিচ্ছে, আমি আপনাদেরকে টিচিং প্রফেশনে টিচিং সার্ভিস দিচ্ছি, এগুলো হচ্ছে কি এক একটা সার্ভিস। আর বান্ডেলটা কি? বান্ডেলটা হচ্ছে আপনার, আমরা সবাই মোটামুটি জানি বান্ডেলটা হইতেছে আপনার প্রোডাক্ট এবং সার্ভিসের কি একসাথেই যদি বিক্রি করা হয় সেটা কি বলা হইতেছে বান্ডেল, তাই না? ধরেন কোন একটা গিফট বাস্কেট যদি ইয়া করা হয়, সেখানে ভিতরে কি ফল থাকতে পারে বা চিজ থাকতে পারে। তারপরে বাইরের দেশে ওরা কি করে, তাদের আদর আপ্যায়নের জন্য কি ওয়াইন সাথে রাখে। বা আমাদের দেশে যেরকম আমরা কি করি, কোন একটা পেপসি বা সেভেন আপের একটা বোতল কি করি, সেই গিফট বক্সের ভিতরে দিই, যাতে করে কি হয় জিনিসটা দেখতে একটু ভালো লাগে, মানে কোল্ড ড্রিঙ্কস এরকম আর কি। এখন আমরা প্রথমে কি করব, স্টকটাকে অ্যাড করবো। আমরা স্টকে ক্লিক করলাম। স্টক ক্লিক করার পরে আপনাকে বলতেছে নেম, সার্ভিস কোড, ক্যাটাগরি, কোয়ান্টিটি অন হ্যান্ড, স্টার মার্ক দেওয়া, অ্যাজ অফ ডেট, এটাও স্টার মার্ক, তার মানে এগুলো ম্যান্ডেটরি। স্টক অ্যাসেট অ্যাকাউন্ট, ডেসক্রিপশন, সেলস প্রাইস, তারপর ভ্যাট, পারচেজ রিলেটেড সব ইনফরমেশন আপনাকে দেওয়া আছে। এবার আমরা এক এক করে ফিল আপ করবো। ধরেন লাইফ সেভিং ইকুইপমেন্ট, নিন লাইফ সেভিং ইকুইপমেন্ট দেওয়া আছে। আইটেম বা সার্ভিস কোড, যেটাকে এসকেইউ নাম্বার বলি, সে আইটেম বা সার্ভিস কোড আমার দেওয়ার প্রয়োজন নাই, সেটা আমি এখন দিব না। তারপর ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, আমার হাতে কত আছে? হাতে আছে হচ্ছে 100। 100, 100। আর ডেটটা আমি একটু সিলেক্ট করে নিই, 2023। ওকে, অবশ্যই অবশ্যই বারবার বলে দিচ্ছি কোয়ান্টিটি অন হ্যান্ড এবং অ্যাজ অফ ডেট, মানে ডেটটা, এই দুটাকে কিন্তু আনচেঞ্জড, মানে কোনো চেঞ্জ করা যাবে না। ঠিক আছে। তো অবশ্যই এইখানে এই দুটো খেয়াল করে দিতে হবে। আর রিঅর্ডার পয়েন্ট জিনিসটা কি? রিঅর্ডার পয়েন্টটা আমি একটু সংক্ষেপে যদি বলি, রিঅর্ডার পয়েন্টটা হচ্ছে আপনার প্রোডাকশনটাকে একটা মানে আর কি স্মুথলি রাখার জন্য আপনি কি করেন, যে একটা হাতে সেফটি স্টক রেখে আপনি পুনরায় প্রোডাক্টের জন্য কি করেন, অর্ডার করেন। সেটাকে বলা হইতেছে রিঅর্ডার পয়েন্ট। আপনি যেইখানে আসলে
পুনরায় ওই জিনিসটা ক্রয় করার জন্য আবার কি করবেন, অর্ডার করবেন, সেটাই বলে রিঅর্ডার ফান্ড। ধরে নিলাম 20টা প্রোডাক্ট থাকতেই আমি কি করতেছি, পুনরায় আবার অর্ডার করব। আচ্ছা, স্টক অ্যাসেট অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে গিয়ে হিট করবে, স্টক অ্যাসেট অ্যাকাউন্টে কোনো ডেসক্রিপশনে যদি থাকে ওটা দিতে পারবো, কোনো সমস্যা নাই। বা সেল প্রাইসটা আমি একটু দেখে নিব, 880 এবং 500, 880। আচ্ছা, কোন ইনকাম অ্যাকাউন্টটা কোথায় যাবে, সেল অফ প্রোডাক্ট ইনকামে যাবে, কস্ট হচ্ছে 500। ভ্যাট আমরা এর পরবর্তীতে কাজ ম্যানুয়ালি গিয়ে করব, ঠিক আছে, এখানে ভ্যাট দরকার নাই। পারচেজ ইনফরমেশন আর এক্সপেন্স অ্যাকাউন্ট কোনটা হবে, কস্ট অফ সেলসে গিয়ে এটা হিট করবে। পারচেজ ট্যাক্স আমার এখানে কোনো কিছু দেওয়া নেই। আপনি যদি চান যে আপনার কোনো সাপ্লায়ার, মানে আপনি কার কাছ থেকে আহ মানে আর কি, আপনার সাপ্লায়ারকে আপনি কি করতে পারেন, এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, দুইটা অপশন আছে। আমরা আপাতত সেভ এন্ড ক্লোজ করব। দেখেন আপনার প্যানেলটা ওপেন হয়ে গেছে। এখানে হচ্ছে কুইক বুকস দেখায় লো স্টক, মানে আপনার কোয়ান্টিটি অন হ্যান্ডের থেকে যদি আপনার রিঅর্ডার পয়েন্ট থেকে যদি কমে যায়, তখন আপনার লো স্টকে দেখাবে। আর আউট অফ স্টক মানে কি, আপনার যেটা একেবারে নাই, হাতে জিরো হয়ে গেছে, সেটা আপনার এখানে দেখাবে। ঠিক আছে, এখন আপনার দেখেন এই যে লাইফ সেভিং ইকুইপমেন্ট আমি অ্যাড করছি 880 টাকা করে, কস্ট প্রাইস হচ্ছে 500, কোয়ান্টিটি অন হ্যান্ড হচ্ছে 100। আর লো স্টক, এই যে দেখেন লো স্টক 20টা, মানে 20টার নিচে হলে সে আমাকে এখানে ইন্ডিকেশন করবে যে আপনার স্টকটা কমে আসে। তাহলে এই যে বাকি আওয়ার্স এবং সার্ভিস, এগুলো কি বাই ডিফল্ট আসে, এগুলো আপনি কোনো কিছুই করতে পারবেন না, যেভাবে আছে ওইভাবে থাকুক। ওকে, এবার নিউ অপশনে গেলে আমরা কি নতুন করে কি আবার অ্যাড করতে পারবো। আমরা তো অ্যাড একটা ম্যানুয়ালি করলাম, এখন আমরা দেখবো বাল্ক কোয়ান্টিটিতে। নিউ এর পাশে যে ড্রপ ডাউন মেনু, সেখান থেকে আমরা ইম্পোর্টে চলে যাব। সেম আপলোড ম্যাপিং আর হচ্ছে ইম্পোর্ট। ঠিক আছে, আমরা স্যাম্পল ফাইলটাকে একটু ডাউনলোড করে নিই। কলমটাকে ঠিক, কলমের হেডিংটাকে ঠিক রেখে, কলমের হেডিংটাকে ঠিক রেখে বাকিগুলোকে ডিলিট করে দেবো। আমি ওইভাবে আসলে সাজায় রাখছিলাম বিধায় আমার সেম ভাবে আসছে। ওকে, আমি এটাকে সেভ করলাম। তারপরে ব্রাউজ করব। তারপর নেক্সট অপশনে যাব। যা যা আমি ইনফরমেশন দিছি মোটামুটি ম্যাচ করছে। নেক্সটে যাব, ইম্পোর্ট অপশনে চলে যাব। 11টা প্রোডাক্ট সাকসেসফুলি আপনার ইম্পোর্ট হয়েছে। দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কি চলে আসছে, তাই না? এখন আপনি চান কোনোটাকে এডিট করতে, দেখেন আমি যদি এটাকে এডিট করার জন্য যাই, ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট, দেখেন সব এডিট করতে পারতেছেন, কিন্তু কোয়ান্টিটি অন হ্যান্ড আপনি এডিট করতে পারতেছেন না, বা ডেটও এডিট করার কোনো অপশন নেই। এছাড়া বাকি প্রত্যেকটা জিনিস আপনি এডিট করতে পারবেন। তাহলে অবশ্যই কোয়ান্টিটি অন হ্যান্ড আপনাকে ঠিকঠাক মতো দেখে দিতে হবে, এবং তার স্টার্টিং পয়েন্টটাও দেখে দিতে হবে। আর এখানে আপনি চাইলে ছবিও অ্যাড করতে পারেন ওই প্রোডাক্ট। ঠিক আছে, ওকে। এবার আসেন ইনএক্টিভ যদি করতে, এডিট অপশনের পাশে ড্রপ ডাউন মেনু থেকে আপনি চাইলে এটাকে ইনএক্টিভ করতে পারেন। চাইলে এখান থেকে রিপোর্ট রান করতে পারেন, ডুপ্লিকেট করতে চাইলে ডুপ্লিকেট করতে পারেন। কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট, স্টার্টিং ভ্যালু, এগুলো আপনার এখান থেকে কাজ করতে পারেন। প্রত্যেকটা অপশনই আপনার কাজের। ঠিক আছে, আর যদি ইনঅ্যাক্টিভ করেন তাহলে ওই যে সেম ভাবে সেটিংস আইকন থেকে গিয়ে এখান থেকে আপনার ওই যে শো মোরে যাবেন, দেখবেন এখানে আপনার ইনক্লুড ইনঅ্যাক্টিভ অপশনটাও আসবে। কারণ যেহেতু আমার এখন ইনঅ্যাক্টিভ করা নাই, তাহলে ওই ইনঅ্যাক্টিভ অপশনটা ওখানে আসতেছে না। আচ্ছা, আপনারা এখান থেকে প্রিন্ট অপশনে যাবেন। প্রিন্ট অপশনে গিয়ে এটাকে পুরোটাকে ডাউনলোড করে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন আপনার প্রত্যেকটা প্রোডাক্ট এবং সার্ভিসের। ওকে, এটা গেলো আপনাদের প্রোডাক্ট এবং সার্ভিসের লিস্ট। এরপরে আসেন ট্যাক্স সেটিংস। ট্যাক্স সেটিংস, ট্যাক্স নিয়ে আপনাদের এখানে
লিয়াকত ভাই একটা কথা বলছিল, সেটার অ্যান্সার আজকে দিব। ট্যাক্স। আমরা অনেক সময় যখন গিয়ার আইকনে, আচ্ছা, গিয়ার আইকন থেকে যখন আমরা অ্যাকাউন্টস এন্ড সেটিংস এর আন্ডারে গেছিলাম, তখন এখানে অ্যাডভান্স অপশনে যদি চলে যাই, অ্যাডভান্সে এখানে ডিফল্ট ট্যাক্স রেট সিলেকশন ওয়ার্ডটা আসছিল, ঠিক আছে। এখন এখানে অনেকের নাও থাকতে পারে, এটা নিয়ে টেনশনে কিছু নাই। আমরা পরবর্তী ট্যাক্স রেটটাকে ডিফল্ট আকারে সেট করতে পারবো। এখন এটার জন্য আমাকে কোথায় যেতে হবে? কুইক বুকসে নেভিগেশন প্যানেল থেকে ট্যাক্সেস সেন্টারে যাবে। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, ট্যাক্সটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা কুইক বুকস এর কাজ পারি অনেকেই, কিন্তু দেখা গেছে ট্যাক্সের কাজ পারেন। আমরা যতই বাংলাদেশে মহারথী হই না কেন, বাট বাইরের দেশের ট্যাক্সের সিস্টেম কিন্তু প্রত্যেকটা দেশের রুলস এন্ড রেগুলেশন হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে। আমি তো বেসিক্যালি 3টা কান্ট্রির ট্যাক্স নিয়ে কাজ করি, ওই দেখা গেছে যে প্রত্যেকটা কান্ট্রির ট্যাক্সের সিস্টেম গুলো আলাদা। আমরা যখন ট্যাক্সে আসবো, বাইরের দেশে এই যে ভ্যাট বলেন, জিএসটি বলেন, সেলস ট্যাক্স বলেন, নর্মাল ট্যাক্স বলেন, প্রত্যেকটা মানেই কিন্তু হচ্ছে ভ্যাট, ঠিক আছে। ভ্যালু এডেড ট্যাক্স, তারা কিন্তু আলাদা ট্যাক্স আলাদা ভ্যাট এই নামে কোনো চিহ্নিত করে না তারা। আপনার সেলস ট্যাক্স, পারচেজ ট্যাক্স বলেন বা জিএসটি বলেন বা ভ্যাট বলেন, প্রত্যেকটা কিন্তু তারা একই নামে চিহ্নিত করে, সেটা হচ্ছে ভ্যাট। এখন ভ্যাট, আমরা যেরকম বাংলাদেশে ভ্যাট কাজ করার জন্য আমাদের অনলাইনে আমাদের ভ্যাটের রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে হচ্ছে ভ্যাটের সাবমিশন করতে হয়, এই প্রত্যেকটা কাজ আমাদের কি করতে হয়, তাই না? কিন্তু বাইরের দেশে সেই প্রসেসটাকে বলা হয় এমটিডি, মানে মেকিং ট্যাক্স ডিজিটাল, মানে অনলাইনে নিবন্ধন করে আসতে হয়। সেটা হইতেছে এইচআরএমসি মাধ্যমে। এখন আমরা আমাদের যে ট্যাক্স অ্যাড করতে চাবো, সেটা আমরা ডিরেক্ট করতে পারতেছি না। এখন সেটার জন্য আমাকে, যেহেতু আমার 9 ডিজিটের ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার নাই, কোনো কিছু নাই, তাহলে আপাতত পক্ষে আমার এই প্যানেলটাকে আমি কিন্তু অ্যাভয়েড করে যেতে পারতেছি না, ঠিক আছে। সিএস এটা হচ্ছে অন্য অপশন, সিএস এ আমাদের কোনো কাজ নাই। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিয়াল স্কিম যেটাকে বলা হয়, ঠিক আছে, যারা মানে আপনার কন্ট্রাক্টর যারা আছে, তাদের ক্ষেত্রে এই কাজটা হয় সিআইএস। এখন আমরা বেসিক্যালি শিখবো কোনটা? ভ্যাট। এখন ভ্যাটের প্যানেলটাকে আমরা সরাইতে পারতেছি না। এখন এটাকে যেহেতু সরাইতে পারতেছি না, তাহলে আমরা কি করব? একটা ডামি একটা সেট আপ ভ্যাট করবো, যাতে এই প্যানেলটা সরে যায়। তাহলে আসেন, প্রথমে আপনাকে বলতেছে এজেন্সি নেম। বাইরের দেশে একটা মজার জিনিস হচ্ছে, আপনি যখন কোনো ভ্যাট অ্যাড করবেন, তখন তার নামে একটা এজেন্সি ক্রিয়েট। যদি আপনি সেলস অ্যাড করেন, তাহলে সেটা অ্যাড হবে সেলস এজেন্সি নামে। যদি আপনি পারচেজ ট্যাক্স অ্যাড করেন, তাহলে সেটা অ্যাড হবে পারচেজ ট্যাক্স এজেন্সি নামে। ভ্যাট অ্যাড করলে ভ্যাট এজেন্সি নামে হবে। আচ্ছা, দেখেন, হোয়েন ডু ইউ নিড টু স্টার্ট ক্যালকুলেটিং ইন ভ্যাট ফর্ম? আমরা কবে থেকে ভ্যাটটাকে ক্যালকুলেশন করব? অক্টোবর, যেহেতু আমাদের হচ্ছে ইউএসএ কোম্পানি। তারপরে হইতেছে হাউ অফেন ডু ইউ সাবমিট ভ্যাট রিটার্ন ফর্ম? এখন আসেন, বাংলাদেশে নর্মালি কি হয়, ভ্যাট রিটার্ন হয় হইতেছে মান্থলি সিস্টেমে। যদি আমি ইউএস এর কথা বলি, ইউএসএ হচ্ছে স্টেট ওয়াইজ, মানে প্রত্যেকটা স্টেটের ডিফারেন্ট ডিফারেন্ট আপনার ভ্যাট রিটার্নের সিস্টেম আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কানাডাতে ইয়ারলি হয়, ইউকে তে হইলে কোয়ার্টারলি হয়, ঠিক আছে। আমরা আপাতত, যেহেতু আমাদের কাছে প্রপারলি কোনো ডকুমেন্ট নাই, তাহলে আপাতত কোয়ার্টারলি দিয়ে করলাম। তারপর হুইচ ভ্যাট অ্যাকাউন্টিং সিস্টেম ডু ইউ ইউজ? দুইটা অ্যাকাউন্টিং সিস্টেমে সব থেকে বেশি পপুলার, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে ক্যাশ। আগে নাম ছিল অ্যাক্রুয়াল, আর একটা হচ্ছে ক্যাশ। নর্মালি কি ক্যাশ বেসিসে কি করা হয়, ভ্যাটটাকে অ্যাড করা হয়। তারপর ভ্যাটের রেজিস্ট্রেশন নাম্বার, আপাতত পক্ষে আমার কাছে যে ভ্যাটের নাম্বারটা আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা, এটাকে দিয়ে আমি আপাতত পক্ষে অ্যাড করি। ওকে, ফ্ল্যাট রেট সিস্টেমের প্রয়োজন নাই আমার। নেক্সটে চলে যাব, ইয়ার ভ্যাট সেটআপ ইজ কমপ্লিট। কারণ এই অপশনটা না করলে আমার এই প্যানেলটা আসতো না, এই যে দেখেন, ঠিক আছে, এই প্যানেলটা আমার আসতো না। এখন প্যানেলটা কি একটু জাস্ট সংক্ষেপে বলি, সেটা হচ্ছে কালেক্টেড অন সেলস, মানে আপনি যখন সেল করে ভ্যাট গুলাই কালেকশন করবেন, তখন আপনার এখানে শো করবে। তারপর পারচেস করার সময় যদি কোনো পেমেন্ট করেন ভ্যাটের, তখন আপনার এখানে মাইনাস হবে। তারপরে এই প্লাস মাইনাস হয়ে আপনার ব্যালেন্সটা এখানে দেখাবে। দেখানোর পরে এর পরবর্তীতে যদি আপনি ভ্যাটটা পেমেন্ট করে দেন বা কোনো অ্যাডজাস্টমেন্ট হয়, তখন আপনার এখানে সেটা শো করবে। এটা হচ্ছে আপনার প্যানেল।
ঠিক আছে। আপনি ভ্যাটটাকে চাইলে ভ্যাট এডিটও করতে পারেন, এটা অপশনে গিয়ে এডিট সেটিংস, এডিট রেটও করতে পারেন, আমরা এটা একটু পরে দেখবো। তার আগে আর হচ্ছে নিচের যেটা কাজ আছে সেটা আমরা পরবর্তীতে দেখবো, আপাতত পক্ষে আমরা ট্যাক্সটাকে বা ভ্যাটটাকে অ্যাড করব। আচ্ছা, এখানে হচ্ছে তিনটার রেটের, তিন ভাবে আমরা ভ্যাট বা ট্যাক্সটাকে অ্যাড করতে পারি। একটা হচ্ছে ট্যাক্স রেট, একটা গ্রুপ রেট, একটা হচ্ছে কাস্টম ট্যাক্স। অনেকেই অনেক ভাবে ঘুরে পেঁচে বলে, আমি একেবারে স্টেট কার্ড ভাবে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে ট্যাক্স রেট কি, গ্রুপ রেট কি, এবং কাস্টম ট্যাক্স কি। আচ্ছা, প্রথমে আসি ট্যাক্স রেট। ধরেন আপনি কোন একটা ট্যাক্স অ্যাড করে রাখছেন, সেলস ট্যাক্স হচ্ছে 10%। এখন এই সেলস ট্যাক্স এর আন্ডারেই আপনার আরো দুই তিন ধরনের রেট থাকতে পারে। ধরেন 6% থাকতে পারে, 8% থাকতে পারে। তাহলে নাম কিন্তু কি সেম, তাই না? সেম নামেই বা সেম ট্যাক্স রেটের নামে কি আলাদা আলাদা ট্যাক্স রেট থাকতে পারে। এখন সেটা সেলস এর বেলা হইতে পারে, পারচেজের বেলা হইতে পারে। তখন আমরা কি করব, আলাদা আলাদা ক্রিয়েট না করে ওই ট্যাক্স রেটে গিয়ে, আমরা ট্যাক্স রেটে গিয়ে কি করব, সেই রেট গুলাকে আমরা ক্যালকুলেশন করব। আচ্ছা, তারপর হচ্ছে গ্রুপ রেট। গ্রুপ রেটটা কি আপনার, হইতে পারে সেম প্রোডাক্টের, হইতে পারে যে মাল্টিপল ট্যাক্স আছে, সেই ট্যাক্স গুলাকে একসাথে আপনি কোনো কিছুর উপরে একবার ইম্পোর্ট করতে যাচ্ছেন। ধরেন আপনি কোন একটা প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন, তার উপরে আপনি ট্যাক্স ধরতে যাচ্ছেন হচ্ছে 25%। এখন 25% এর ভিতরে ধরেন ওই প্রোডাক্টটা সেল করার জন্য তার ধরলাম একটা ইম্পোর্ট, আপনার একটা স্ট্যান্ডার্ড ট্যাক্স রেট আছে, একটা হচ্ছে আপনার মাল্টি কারেন্সি ট্যাক্স আছে। এই দুইটা ট্যাক্সটাকে মিলে আপনি ওই প্রোডাক্টের উপরে একসাথে অ্যাড করতে চাচ্ছেন, মানে একসাথে ইম্পোজ করতে চাচ্ছেন 12%, আর ধরে নিলাম হচ্ছে আপনার 10%, তাহলে টোটাল 22% আপনি একসাথে ওই প্রোডাক্টটার উপরে অ্যাড করতে চাচ্ছেন। এখন ওই একসাথে দুইটা রেটটাকে কম্বাইন করে যখন আপনি কোনো কিছুর উপরে বা কোনো প্রোডাক্টের উপরে যখন আপনি একবার ইম্পোস্ট করবেন, সেটাকে হোক সেটা আপনার কি বলবো পারচেজ, হোক সেটা আপনার কি সেলের ক্ষেত্রে, তখন সেটা হবে গ্রুপ রেট। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে কাস্টম ট্যাক্স, যেটাই আমরা সব থেকে বেশি ব্যবহার করব। সেটা হচ্ছে আপনার নতুন নামে ট্যাক্স অ্যাড করা। ধরেন আপনি এখন একটা ট্যাক্স অ্যাড করলেন সেলস ট্যাক্স, আবার আরেকটা অ্যাড করতে চাচ্ছেন পারচেস ট্যাক্স, আবার আরেকটা অ্যাড করতে চাচ্ছেন হচ্ছে আপনার জিরো রেটেড ট্যাক্স। তাহলে এই যে আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট নাম বা ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাক্সের ক্যাটাগরি বা ডিফারেন্ট ডিফারেন্ট ট্যাক্সের এজেন্সি ক্রিয়েট করতে চাচ্ছেন, তখন আপনি করবেন হচ্ছে কাস্টম ট্যাক্স। এখন আমরা নতুন করে একটা ট্যাক্স অ্যাড করব, কাস্টম ট্যাক্সে যাব। আপনাদের ডাটা আমি শেয়ার করে এখানে আমি দিয়ে দিছি কি কি ট্যাক্স। একটা হচ্ছে সেলস ট্যাক্স 10%, পারচেস ট্যাক্স 8%, এবং জিরো রেটেড ট্যাক্স। ঠিক আছে। ওকে, আমি তাহলে প্রথমে নাম দিব হচ্ছে সেলস ট্যাক্স। আমি এটাকে আপাতত পক্ষে ট্যাক্স কালেক্টেড অন সেলস। ওকে। আচ্ছা, এই দেখেন এজেন্সি অটোমেটিক্যালি সেলস ট্যাক্স না এজেন্সি কেটে দেন। ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার অপশনাল, দেওয়াটা ম্যান্ডেটরি না। কারেন্ট পিরিয়ড আমরা কবে থেকে স্টার্ট করতেছি, অক্টোবর থেকে স্টার্ট করতেছি। এইচআরএমসি অনুযায়ী আমরা যেহেতু কোয়ার্টারলি কাজ করব, কোয়ার্টারলি রিপোর্টিং মেথড আমরা দিব হচ্ছে ক্যাশ। এখন কালেক্টেড, এই যে দিস ট্যাক্স কালেক্টেড অন সেলস 10%, তারপরে হচ্ছে দিস ট্যাক্স কালেক্টেড অন পারচেস। আচ্ছা, এই যে সেলস ট্যাক্স যেটা কালেকশন করতেছি এই প্রোডাক্টের উপরে 10% সেলস ট্যাক্স, তারপর পারচেস ট্যাক্স ধরে নিলাম হচ্ছে সেম রেটে ধরে নিচ্ছি। কেন, আমি আরেকবার বলি এটা একটু ক্লিয়ার করার জন্য। আমি যখন কোনো ইনভয়েস করতে যাব, তখনও 10% পাবো। ধরেন কোনো কারণে আমি এক্সপেন্স একটা ক্রিয়েট করতে যাচ্ছি, তখন আমার কি 10% আমি একটা ট্যাক্স রেটের প্রয়োজন যদি পড়ে যায়, তখন আবার কি আমি অ্যাড করব? না, এর থেকে ভালো আমি কি করব, এইখানে সিমিলার নাম দিয়ে আমি কি করব, একটা সেলস এর জন্য একটা ট্যাক্স রেট অ্যাড করব, আর হচ্ছে পারচেজের জন্য একটা ট্যাক্স রেট অ্যাড করব। ঠিক আছে। এখন এই ট্যাক্স রেট গুলা আপনার প্রত্যেকটা কান্ট্রি ওয়াইজ ভেরি করবে। অবশ্যই ট্যাক্স রেট আমরা তো এখানে জাস্ট প্র্যাকটিস পারপাস হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা অবশ্যই ক্লায়েন্ট আপনাকে ইনস্ট্রাকশন দিবে এই প্রোডাক্টের উপরে এতটুকু, বা আপনারা গুগল করে আপনার সেই জিনিসগুলো আপনারা খুঁজে পাবেন। ঠিক আছে। তারপরে হচ্ছে পারচেস ট্যাক্স ইজ রিক্লেইমেবল, মানে পারচেস ট্যাক্সটা যদি কোনো কারণে মানে রিক্লেইম করার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই সেটা বাই ডিফল্ট আমি কুইক বুকস কে বলে রাখতেছি, তুমি সে অটোমেটিক্যালি কি করে নিবে, রিক্লেইম করে নিবে। আমার আর
ম্যানুয়ালি কাজ করার কোনো প্রয়োজন নাই পরবর্তীতে। ঠিক আছে, তাহলে সিমিলার নাম দিয়ে আমি দুইটা করবো। দেখেন আসেন আমি এটাকে সেভ করে দিই। সেভ করে দেওয়ার পরে কি ঘটনাটা ঘটে, আমি একটু প্লাস নিউ এর আন্ডারে চলে যাবো, একটা ইনভয়েসে চলে যাই, আবার প্লাস নিউ এর আন্ডারে একটা এক্সপেন্সে যাই। এখন ইনভয়েসে গেলে দেখেন, ভ্যাট অপশনে ক্লিক করলে, ভ্যাট অপশনে ক্লিক করলে আপনার এখানে শো করবে, এখন আসে নাই, এক্সপেন্সের আন্ডারে কি দেখাচ্ছে, এই যে দেখেন ভ্যাটে আমি যদি ক্লিক করি এক্সপেন্সের আন্ডারে দেখেন সেলস ট্যাক্স 10%, মানে যদি আমার কোনো কারণে এক্সপেন্সে 10%-এর প্রয়োজন পড়ে গেছে, এখন আমি এই রেটটা আগে ওইখানে একটু মানে আর কি চিন্তা ভাবনা করে আগে অ্যাড করে রাখছি। ঠিক আছে, তারপর দেখেন ইনভয়েসে যদি যাই, ইনভয়েসে ভ্যাটের টাতে যদি যাই, দেখেন এখানেও কিন্তু 10% পড়তেছে। তাহলে আমি 10% যেখানে আমার প্রয়োজন আমি সেখানে আমি ব্যবহার করতে পারি। তাহলে এইভাবে করে আমরা কি করতে পারি, ট্যাক্সে অ্যাড করতে পারি। তারপরে ধরেন আপনার এক্সামটেড, ট্যাক্স এক্সামটেড যদি বললো, আবার চলে যাব আমরা ট্যাক্স সেন্টারে, কুইক বুকস এর নেভিগেশন প্যানেল থেকে। দেখেন আপনার সামনে ভ্যাট নামক একটা সেন্টার আসছে, ডান পাশে গেলে এই যে সেলস ট্যাক্স নামে আসছে। আবার আপনি যদি এক ট্যাক্সে ডান, ধরেন আমি এবার পারচেস ট্যাক্স অ্যাড করব। আপাতত অক্টোবর থেকে স্টার্ট করতেছি। এইচআরএনসি কোয়ার্টারলি, মেথড হচ্ছে ক্যাশ, 8% দিলাম। আমি পারচেজেরও একটা 8% ক্রিয়েট করে ফেলি, রিক্লেম এখন। ওকে, তাহলে দেখেন সেলস ট্যাক্স, আবার একটু রিলোড দিতে হবে। ওকে, দেখেন সেলস ট্যাক্স, পারচেস ট্যাক্স, আপনারা কি করবেন, প্রত্যেকটা সেন্টারে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। ধরেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে দেখাবেন হচ্ছে পারচেস ট্যাক্স আপনি অ্যাড করছেন। ঠিক আছে, এখন কোনো কারণে পারচেস ট্যাক্সে এডিটের প্রশ্ন আসে, আপনি এডিটে ক্লিক করলেই আপনার এডিট সেটিংস, এডিট রেট, আপনার সেটিংসে ক্লিক করলে শুধুমাত্র সেটিং গুলাকে আপনি চেঞ্জ করতে পারবেন। আর যদি পাশে ড্রপডাউন থেকে এডিট রেটে যাই, তাহলে রেটে গিয়ে এই এডিট অপশনটাকে ক্লিক করলে আপনি এখান থেকে রেট এবং ডেট প্রত্যেকটা জিনিস আপনি চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে এখান থেকে ইনএক্টিভও করে ফেলতে পারেন, মানে আপনার ওই ট্যাক্সেরটার প্রয়োজন নাই, এটা তখন আপনি ইনএক্টিভ করে দিতে পারেন। ওকে, ব্যাক টু সেলস সেন্টার। এবার আসেন অ্যাড ট্যাক্সে চলে যাই, আমরা একটু এক্সপেন্সে যাই। ধরেন আমি একটা গ্রুপ ট্যাক্স অ্যাড করব। সেলস ট্যাক্স কত, 10%, পারচেস ট্যাক্স হচ্ছে 8%। এখন কোনো একটা প্রোডাক্ট ধরেন আমি পারচেস করতেই যাচ্ছি, আপনার কথা অনুযায়ী আমি পারচেস করতে যাচ্ছি। এখন কোন একটা প্রোডাক্টের উপরে, ধরেন প্রোডাক্টটা যদি নি ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, এই প্রোডাক্টের উপরে আমি চাচ্ছি যে 18% ট্যাক্স অ্যাড করার জন্য, মানে এই প্রোডাক্টের উপরে দুইটা ট্যাক্স রেট ইম্পোজ করতে হবে। তাহলে এখানে দেখেন সেলস ট্যাক্স 10%, আর ধরে নিলাম হচ্ছে পারচেস ট্যাক্স 8%। ঠিক আছে, এখন এই দুইটাকে একসাথে আমি কি করব, আমি এই প্রোডাক্টের উপরে ইম্পোজ করার চেষ্টা করব, কিন্তু আমাকে এখানে তো অপশন একটাই আছে, হয় 10% দেন, না হয় 8%। তাহলে আমাকে দুটাকে কম্বাইন করে একটা গ্রুপ ট্যাক্স অ্যাড করতে হবে। তাহলে আসেন আমি গ্রুপ ট্যাক্সে চলে যাই, ট্যাক্সের নেম দিব হচ্ছে গ্রুপ ট্যাক্স, গ্রুপ ট্যাক্স। ওকে, ট্যাক্স রেট, ট্যাক্স রেট অবশ্যই, যেহেতু পারচেজের জন্য ক্রিয়েট করতেছি, সেলের জন্য করা যাবে সেলস ট্যাক্স পারচেজ। অ্যাপ্লিকেবল আমরা নেট অ্যামাউন্ট দিব, আরেকটা হচ্ছে পারচেস ট্যাক্স। ঠিক আছে, দুইটার উপরে নেট অ্যামাউন্টের উপরে দেবো। আপনি যদি চান আরো একটা ট্যাক্স অ্যাড করতে, তাহলে আরো একটা আপনি অ্যাড করতে পারেন, মানে তিনটা ট্যাক্স রেটকেও কম্বাইন করে করা যায়, কোনো সমস্যা নেই। তাহলে আমরা সেভ দিব।
আচ্ছা, নিচ্ছে না কেন? তো একটু রিলোড দিয়ে নিই। আবার যাবো একটু ট্যাক্সে, গ্রুপ ট্যাক্সে চলে যাব। নেম আপাতত গ্রুপ ট্যাক্সে দিলাম। ট্যাক্স রেট হচ্ছে সেলস ট্যাক্স, পারচেস ট্যাক্স, নেট অ্যামাউন্টের উপরে আমি অ্যাপ্লাই করব। জাস্ট সেভ করে দেব। ওকে। এইবার আমি এক্সপেন্সের ক্ষেত্রে দিয়ে একটু রিলোড করি। এক্সপেন্স সেন্টারে এসে দেখেন, এবার আমি একটা এক্সপেন্স ক্রিয়েট করতে চাচ্ছি কোন একটা প্রোডাক্টের উপরে। ধরেন লাইফ সেভিং ইকুইপমেন্ট, এই প্রোডাক্টের উপরে আমি এবার ট্যাক্স ধরবো। দেখেন, এই যে গ্রুপ ট্যাক্স এটা 18, এই 18টা কিভাবে আসে? আমি ওই প্রোডাক্টের উপরে যেহেতু দুইটা ট্যাক্স রেট ছিল, সেলস ট্যাক্স 10% আর পারচেস ট্যাক্স 8%, তাহলে দুইটা মিলে কত হলো? 18% হলো। এইভাবে করে আমরা কি করতে পারি? একটা গ্রুপ ট্যাক্স রেট অ্যাড করতে পারি। ওকে।